চ্যানেলটিতে ভিডিও আপলোড বন্ধ ছিল। আপনাদের বিভিন্ন জনের মেইল এবং ভিডিও কমেন্ট বক্সের থেকে তাদের আপনাদের চাহিদা মোতাবেক কিছু টপিক নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি। যাই হোক, আজকে আমরা যে টপিকটাকে নির্ধারণ করেছি আলোচনার জন্য সেটা হচ্ছে স্ট্রাকচারাল লিকুইডিটি প্রোফাইল। বেসিক্যালি একজন ব্যাংকার হিসেবে যারা আমরা ট্রেজারি ম্যানেজমেন্টে কাজ করে থাকি তাদের জন্য এই টার্মটা খুবই বেশি পরিচিত। আমরা প্রতিদিনই স্ট্রাকচারাল লিকুইডিটি প্রোফাইল মেনটেন করে থাকি। সেন্ট্রাল ব্যাংকে রিপোর্টিং করতে হয়। আর যারা আমরা অপারেশনে, বিশেষ করে আমরা ব্রাঞ্চ লেভেলে অর্থাৎ ফ্রন্ট লাইন হিসেবে আমরা যে অপারেশনে কাজ করে থাকি তাদের জন্য আসলে এই শব্দটা খুব বেশি একটা পরিচিত নয়। বাট ব্যাংকিং বিজনেসের জন্য আমরা যে বিজনেসের যে কন্ট্রিবিউশন করে থাকি সেই ক্ষেত্রে স্ট্রাকচারাল লিকুইডিটি প্রোফাইল ভেরি সিগনিফিকেন্ট। অনেকেরই কাছে এই শব্দটা অনেক বেশি পরিচিত। সেই তাদের জন্য আজকের এই আলোচনাকে আমরা খুবই সিম্পল ভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এছাড়াও যারা আমাদের ব্যাংকিং ডিপ্লোমায় সেকেন্ড পার্টে ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পরীক্ষা নিয়ে ভাবছেন বা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে প্রায় এটা এসে থাকে স্ট্রাকচারাল লিকুইডিটি প্রোফাইল হিসেবে। শুরুতে আমরা এই আলোচনা এই জায়গায় আমরা যদি খুব শাব্দিক অর্থ লিটারেলি যদি মিনিং খোঁজার চেষ্টা করে থাকি তাহলে একটা শব্দ হচ্ছে আমাদের স্ট্রাকচারাল, যেটা আসলে স্ট্রাকচার থেকে এসেছে। একটা হচ্ছে আমাদের লিকুইডিটি। ব্যাংকিং বিজনেসের ক্ষেত্রে লিকুইডিটি কি, এটি আমার একটা সিভারেল ভিডিও রয়ে গেছে লিকুইডিটি নিয়ে। তারপর আজকের আলোচনা আমরা একটা লিকুইডিটি নিয়ে কিছু কথা বলবো। আর প্রোফাইল মানে আসলে এখানে একটা স্টেটমেন্টকে বোঝানো হয়েছে, অর্থাৎ আমাদের যে যে ক্যাশ ফরম্যাটে যে মানির যে প্রয়োজন হয়, যেতে মানে অ্যাসেট বা লায়াবিলিটি, অর্থাৎ যে আমাদের যে লোন দিয়ে থাকি অথবা আমরা ডিপোজিটের কাছ থেকে যে ডিপোজিটে নিয়ে থাকি। আমরা জানি ব্যাংকিং বিজনেসের ক্ষেত্রে যে ডিপোজিটের কাছ থেকে আমরা ফান্ড কালেক্ট করে থাকি, সেই ফান্ড আমরা আরেকটু ইনভেস্টমেন্ট করে থাকি। এই দুইটার মধ্যে ম্যাচিং করেই কিন্তু আমরা আসলে ব্যাংকাররা ব্যাংকিং বিজনেস করে থাকি। অর্থাৎ ব্যাংকিং বিজনেসের কিন্তু মোট মানে কোর জায়গা, অর্থাৎ বিজনেসের কোর জায়গা বা প্রফিটের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু এখান থেকে পাওয়া যায়। তো আমরা শুরুতেই এটার আলোচনার ঢোকার আগে আবার একটু রিভিউ করে নিতে চাই, যদিও আমার আগের অনেকগুলো ভিডিওতে লিকুইডিটি নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে। আবারও একটু বলছি যে আসলে লিকুইডিটি কনসেপ্টটা কিভাবে আসছে ব্যাংকিং বিজনেসের ক্ষেত্রে। এমনি লিকুইডিটি মানে তো আমরা বুঝি লিকুইড থেকে আসছে, যেটা হচ্ছে তরলীকরণ, কিন্তু ব্যাংকিং বিজনেসের সাথে আসলে তরলের সম্পর্কটা কি, সেই জায়গাটা আমাদের একটু বিষয় বোঝা উচিত। ব্যাংকিং বিজনেসের ক্ষেত্রে আমাদের ব্যাংকার নিয়ে যারা ব্যাংকিং সেক্টরে যারা এক্সপার্টাইজ অথবা বিজ্ঞজন আছে, তারা এই ব্যাংকিং লিকুইডিটির মানে বোঝাইতে চাইছে যে ওই সকল অ্যাসেট বা ক্যাশ যেটা সহজেই ক্যাশ ক্যাশে রূপান্তর করা যায় অথবা ইজি থেকে ক্যাশে কনভার্ট করা যায়, এই ধরনের অ্যাসেট গুলোকে লিকুইড অ্যাসেট হিসেবে রূপান্তর মানে বিবেচনা করা হয়েছে। এবং এই যে লিকুইডিটি, এই লিকুইডিটিকে আরেকভাবে যদি আমরা একাডেমিক্যালি যদি ডিফাইন করি, তাহলে এরকম বিষয় দাঁড়ায় যে লিকুইডিটি ইজ দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য ফান্ডস। অর্থাৎ আমি একজন ডিপোজিটর, আপনার ব্যাংকে গেলাম, আমি যখনই আমার ডিপোজিট আপনার কাছে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে রাখছি, আপনার সাথে কিন্তু আমার শর্ত হচ্ছে দুটা, যে আপনি যখনই আমি আপনার কাছে যাব ব্যাংকার হিসেবে, আপনি তখনই আমার ডিমান্ড অনুযায়ী আমার টাকাটা আপনাকে ফিরে দিবেন। আরেকটা জিনিস, ব্যাংক এবং ডিপোজিটের মধ্যে আরেকটা চুক্তি হয়, সেটা হলো যে এই টাকাটা 100% সিকিউরিটি ব্যাংক ডিপোজিটারকে দিবে। এই দুটো জায়গার রাস্তা থেকেই কিন্তু একজন ডিপোজিটার তার 100 কোটি বা কোটি কোটি টাকা আসে ব্যাংকের কাছে মানে খুব নিশ্চিন্তায় কিন্তু জমা দিয়ে থাকে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি যখন ডিপোজিটার, আপনি ব্যাংকের কাছে যখন আমার প্রয়োজনীয় মানে ফান্ড অথবা টাকা উঠানোর বা উদ্যোগ করার জন্য যখন আমি ডিমান্ড করব, তখন যেন আমাকে সেই ডিমান্ডটা আপনি ব্যাংকের হিসেবে ফুলফিল করতে পারেন, এই পরিমাণ ফান্ড আপনাকে অলওয়েজ মেনটেন করতে হবে। সেই জন্য বলা হয়েছে যে লিকুইডিটি ইজ দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য ফান্ডস or assurance of the fund for the available to honor the cash outflow commitment। এখানে ক্যাশ আউটফ্লো কমিটমেন্ট বলতে আমরা ক্যাশ আউটফ্লো কমিটমেন্ট ক্যাশ আউটফ্লো কমিটমেন্ট বলতে এটি বোঝাচ্ছে যে ব্যালেন্স শিট এবং অফ ব্যালেন্স শিট আইটেম যেটাই হোক, সেটা যখনই তারা মানে ডিমান্ড করবে, সেটার জন্য তাৎক্ষণিকভাবে সেই ডিমান্ডটাকে ফুলফিল করা যায়। আর এখানে ক্যাশ আউটফ্লো কমিটমেন্ট বলতে ব্যাংকারের কাছে বোঝানো হয়েছে যে যখন সে ডিপোজিটারের কাছে টাকা নেয়, তখন ডিপোজিটার যখনই টাকা নিতে আসবে, তখনই তাকে কিন্তু সেই টাকাটা ফিরে দেওয়ার মতো করে তার থাকবে। আবার যখন সে ক্রেডিট দেয়, সেই ক্রেডিট লিমিট যখন প্রোভাইড করে অথবা অফ ব্যালেন্স শিট আইটেমের মধ্যে যখন লেটার অফ ক্রেডিট দেয় অথবা যে যখন ব্যাংক গ্যারান্টির মতো করে লিমিট প্রদান করে থাকে, তখন যখন ওই টাকা যখনই ক্লেম হবে, তখনই যেন ব্যাংক মানে সেটা পরিশোধ করতে পারে, সেই বিষয়গুলোকে এনশিওর করবার মতো সাফিসিয়েন্ট ফান্ডটাকে ম্যানেজ করাটাই কে আমরা ম্যানেজ করাকে আমরা লিকুইড মানি বা লিকুইড অ্যাসেট করে থাকি। এবং এই ওভারঅল প্রক্রিয়াটাই হচ্ছে লিকুইডিটি বলে থাকি। আরেকভাবে অনেক সময় আমরা বলে থাকি যে দি ডিগ্রি
to who is the asset or the security can be bought or sold in the market without affecting the asset price. Asset price কে এফেক্ট না করেই যখন মার্কেটে তার সিকিউরিটি কে মানে কেনা বেচা করা হয়, সেই মাত্রাটাকে আমরা লিকুইডিটি বলে থাকি, অথবা অ্যাসেট দ্যাট ক্যান বি ইজিলি বট অর থট আর নোন এজ এ লিকুইড অ্যাসেট, এগুলোকে আমরা লিকুইড অ্যাসেট বলে। তাহলে এই যে আমরা লিকুইড অ্যাসেটটা বলে থাকি, এই লিকুইড অ্যাসেটটা একটা ব্যাংকারের এই লিকুইডিটির গুরুত্ব বা প্রয়োজনীয়তাটা কতটুকু, আমরা আমাদের আলোচনা মোরাললেস এতক্ষণ যে কথাগুলো বললাম সেখান থেকে যদি আবার একটু বলি, সেটা হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিপোজিটারি লিকুইডিটি আর একটা হচ্ছে লোন অ্যাভেলেবিলিটি, এই দুটো পারপাসে দুটো নিডের কারণে ব্যাংকের কিন্তু লিকুইড ফান্ডের প্রয়োজন হয়। আমি একটু আগে যেটা বললাম যে যখন দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য ব্যাংকার টু মিট আপ দ্য ডিমান্ড অফ দ্য ডিপোজিটর ফর ক্যাশ হোয়েন দ্য ডিমান্ড, যখনই তারা ডিমান্ড করবে তৎক্ষণাৎই তাদের এই ডিপোজিটারের এই টাকাটা যেন ব্যাংকটা ফিরে দিতে পারে, সেই সক্ষমতাটাকেই ডিপোজিট লিকুইডিটি বলে থাকি। অর্থাৎ লিকুইড মানি প্রয়োজন হয় একজন ব্যাংকারের ডিপোজিটারের কমিটমেন্টকে ফুলফিল করার জন্য। আবার আরেকটা কথা আমি একটু আগে বলে আসলাম যে লোন অ্যাভেলেবিলিটি, আমি যখন কোন একটা সিসি লোনের লিমিট যখন প্রদান করলাম, ধরেন মোরালে যদি 10 কোটি টাকার একটা সিসি যদি আমি প্রোভাইড করে থাকি, একদিনই কিন্তু গ্রাহকের 10 কোটি টাকা উইথড্র করে না, বাট আমি ব্যাংকার হিসেবে আমাকে এই 10 কোটি টাকা ফান্ড কিন্তু অলওয়েজ মেনটেন করে দেন আমাকে ইনভেস্টমেন্টে, ফার্দার ইনভেস্টমেন্টে যেতে হবে। এই টাকাটা একজন বড় আর যে কোনো সময় আমার কাছে চেক প্রদান করতে পারে এটাকে ফুলফিল করবার জন্য। আমি যদি সিডি অ্যাকাউন্টের যদি গ্রাহকের ডিপোজিট নিয়ে থাকি, অথবা এসবি অ্যাকাউন্ট হিসেবে যদি তার থেকে ডিপোজিট নিয়ে থাকি, অথবা তার কাছে যদি এসএনডি অ্যাকাউন্ট হিসেবে যদি আমি তার থেকে ডিপোজিট কালেক্ট করে থাকি, অথবা ফিক্সড ডিপোজিট হিসেবে যদি এফডিআর হিসেবে যদি করে থাকি, অথবা বিভিন্ন রকমের যে ডিপোজিট স্কিম আছে, এইভাবে যদি একজন ডিপোজিটারের কাছ থেকে আমরা ব্যাংক কাছে মানে টাকাগুলোকে বড় করে থাকি, যে কোনো সময় একজন সিডি অ্যাকাউন্টের হোল্ডার তার চেক দিতে পারে, সেই চেক আমাকে অনার করতে হবে। আবার এসবি অ্যাকাউন্ট আমাকে অনার করতে হবে, সেভিংস অ্যাকাউন্ট এসএনডি এফডিআর যদি ম্যাচিউর হয় সেটাকে পেমেন্ট করতে হবে, বিভিন্ন রকম ডিপোজিট স্কিম যদি ম্যাচিউর হয়, অথবা গ্রাহকের যে কোনো সময় যদি এই স্কিম গুলোকে ভাঙতে আসে, তাহলে আমাকে তার যে ন্যায্য প্রাপ্যতাটা সেটাকে যে অ্যাভেলেবিলিটি আর কতটুকু মেনটেন বা প্রভিশন দেখেই আমাকে ফার্দার ইনভেস্টমেন্টে যেতে হয়। আমার অন্য একটা ভিডিওতে বলা আছে যে আমরা ব্যাংকাররা যখন 100 টাকা ডিপোজিট কালেক্ট করে থাকি, এর এগেইনস্টে ফর এক্সাম্পল 5 টাকা আমরা তাকে বছর শেষে ইন্টারেস্ট দেওয়ার কমিটমেন্ট করে থাকি। এবং আমি ব্যাংকের এই ডিপোজিটটা দিয়ে যদি আমি আমার ভোল্টে রেখে দিই, আমার মানে সিন্ধুকে রেখে দিই ব্যাংকে, তাহলে 1 বছর পরে কি হবে, তার এই 100 টাকা ফিরে দিতে হবে, সাথে আমার অন্য জায়গা থেকে 5 টাকা ইন্টারেস্ট বা তার বেনিফিট হিসেবে দিতে হবে, তাহলে আমি 5 টাকা কই পাবো? এই জন্য ব্যাংকার আমরা কি করি, এই টাকাটাকে ইনভেস্টমেন্ট করে থাকি, আমরা লোন দিয়ে থাকি, আমরা বিভিন্ন রকমের ট্রেজারি বন্ড সিকিউরিটি গুলোতে বিভিন্ন ভাবে ফরম্যাটে ইনভেস্টমেন্ট করে থাকি। উদাহরণস্বরূপ বললাম যে আমি যখন ইনভেস্ট করলাম তখন বড়োয়ারকে আমি অফার করলাম যে তুমি আমার থেকে 100 টাকা নিলে 1 বছর শেষে তুমি আমাকে 10 টাকা দিবে। তাহলে 1 বছর শেষে উনি আমাকে যখন 10 টাকা দেয়, আমি 10 টাকা থেকে 5 টাকা এবং এই 100 ইন্টারেস্ট দিল, 10 টাকা ইন্টারেস্ট দিল, আর 100 টাকা আসলটা ফিরে দিল, তার মানে হলো 110 টাকা সে আমাকে দিল। আমি 110 টাকা থেকে 105 টাকা কি করলাম, ডিপোজিটারকে ফিরিয়ে দিয়ে এখান থেকে আমার 5 টাকা, এটাই কিন্তু ব্যাংকের বিজনেসের মূল জায়গা, এটা আমাদের সকলেরই জানা। এই জন্য আমি যদি এই আইডিয়াল মানি হিসেবে ভোল্টের টাকা রাখি, তাহলে এখান থেকে আমার কোনো রিটার্ন আসবে না। আমি এই 100 টাকা ধরে নিলাম, ওনারটা ফিরে দিল, মানে ওনার টাকাটা আছে, আর 1 বছর হয়ে গেছে, আর 5 টাকা আমি 5 টাকা কই পাবো? এই জন্য ব্যাংকটা কি করি, ওপেন লিকুইড ফরম্যাটে আইডিয়াল মানিকে আমরা ব্যাংকটা রাখতে চাই না। এটা আমরা যত ম্যাক্সিমাম অ্যামাউন্ট আমাদের যেটা সুযোগ থাকে আমরা সেটা ইনভেস্টমেন্ট করি, এখান থেকে প্রফিট ম্যাক্সিমাইজেশন করার উদ্দেশ্যে। এই কাজটা করে থাকি প্রতিটা ব্যাংকেরই হচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্ট, এবং তারাই এই ফান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে এই লিকুইড মানিটাকে ম্যানেজ করে থাকে। কিন্তু এর সাথে কিন্তু ফিল্ড পর্যায়ে কিন্তু একটা যথেষ্ট মানে রিলেশন আছে এই অর্থে যে আমি লোন দিলাম, কিন্তু আমি যদি রিপোর্টিং না করি, তাহলে আমার যারা হেড অফিস কেন্দ্রিক যারা ফান্ড ম্যানেজমেন্ট করে, ট্রেজারিতে যারা ফান্ড ম্যানেজমেন্ট করে, তারা যদি জানতে না পারে যে আমি একটা এলসি দিছি, অথবা একটা ব্যাংক গ্যারান্টি দিছি, অথবা একটা সিসি লোন দিছি, অথবা আমার একটা বড় ধরনের ফান্ড এখন এনকেশ হবে, সেটা ম্যাচুরিটি, সেই রিপোর্টটা যদি আমি ট্রেজারিতে না দেখি, তাহলে কিন্তু তারা কি করবে, তারা ওটা তথ্য না পাইলে, ওটা প্রভিশন না রেখেই সে কি করবে, ইনভেস্টমেন্টে যাবে। এখন উনি যদি ইনভেস্টমেন্টটা করে ফেলে, পরবর্তীতে যদি আপনার বড় আর অথবা যদি ডিপোজিটার একটা বিগ অ্যামাউন্টের যদি ফান্ড নিয়ে যায়, তখন এই ঘাটতিটা পূরণ করবে কিভাবে? তখনই কিন্তু ব্যাংকের এই সিআরআর এর উপরে কিন্তু একটা প্রভাব পড়ে। যদি সিআরআর ঘাটতি হয়, শর্টেজ হয়, ক্যাপিটাল ঘাটতি হয়, শর্টেজ হয়, তখন সেন্ট্রাল ব্যাংক কিন্তু আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলোর উপর বিভিন্ন রকমের পেনাল্টি চার্জ করে থাকে, জরিমানা করে থাকে, যেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বা সিগনিফিকেন্ট। এই লিকুইডিটির ক্ষেত্রে কিছু রিস্ক ইতিমধ্যে আমি আলোচনা করে ফেলছি, যে আমি যদি খুব বেশি লিকুইড মানি রেখে দিই আমার কমিটমেন্টকে এনশিওর করবার জন্য, তাহলে দেখা যাবে যে দিন শেষে দিকে ঘটছে সেটা হচ্ছে যে আমার আইডিয়াল মানির পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে। আইডিয়াল মানির পরিমাণ যদি বেড়ে যায়, আমার কি করবে, আমার ব্যাংকের কিন্তু তার প্রফিটটাকে কিন্তু ফল ডাউন করবে, একসময় কিন্তু এটা বড় ধরনের একটা বুমেরাং হয়ে যাবে। এই জন্য লিকুইডিটি রিস্ক সম্বন্ধে ব্যাংকারদের জানা খুব ইম্পর্টেন্ট।
আমাকে যদি স্ট্রাকচারাল লিকুইডিটি প্রোফাইল কিন্তু এই জন্যই তৈরি করা হয় যে আমার কতটুকু মানে ক্যাশ অথবা অ্যাসেট ইনফ্লো হলো, কতটুকু আউটফ্লো হবে, এই দুটোর মধ্যে গ্যাপ, যেটাকে আমরা বলে থাকি নেট পজিশন গ্যাপিং এর মাধ্যমে কিন্তু লিকুইডিটির কন্ডিশনটাকে আমরা মেনটেন করে থাকি। এই ক্ষেত্রে যে রিস্কের কথা আমরা বলছি, সেই রিস্কের বিষয়টা এরকম যে লিকুইডিটি রিস্ক ঘটে থাকে কখন ব্যাংকে, when the financial obligation of the customer are not fulfilled। যে বললাম যে আমার কাছে টাকা নিতে আসছে বড়োয়ার, আমি তাকে টাকা দিতে পারছি না, কারণ আমি এই সিগন্যাল না দেওয়ার কারণে আমার ব্যাংক সেই প্রভিশনটা মেনটেন করছে না, না করার কারণে যখনই সে আমাকে আমার চেক প্রেজেন্ট করছে অথবা গ্রাহকের যে অব্লিগেশন গুলো তৈরি হচ্ছে, কমিটমেন্ট গুলো, আমি তখন কিন্তু ফেল করছি। যখন এখনকার সময়ে দেখেন বেশ কিছু ব্যাংকের চেক দিলে সেই চেকটা কিন্তু বাউন্স হয়ে যাচ্ছে, গ্রাহকের ডিপোজিটে, গ্রাহকের অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট ডিপোজিট মানি থাকার পরেও ব্যাংক আর আনএবল টু অনার দ্য চেক। এই যে সিচুয়েশন, এটি কিন্তু লিকুইডিটি রিস্কের কিন্তু সিচুয়েশন। তাদের যে কমিটমেন্ট, দৈনন্দিন যে কমিটমেন্টের যে রিকোয়ারমেন্ট, সেই পরিমাণ তাদের ক্যাশ ফরম্যাটে, তাদের লিকুইড ফরম্যাটে কোনো মানে অ্যাসেট মেনটেন করতে পারছে না বা মানি মেনটেন করতে পারছে না, যার ফলে তারা লিকুইডিটি রিস্কে পড়ে যাচ্ছে। Within the required time period অথবা inability to meet the its obligation when they come due without incurring the unaccepted loss এর কারণে, এই একটা সিচুয়েশন। লিকুইডিটি অলসো অ্যারাইজ, লিকুইডিটি রিস্ক আরেকটা কারণে তৈরি হয়, সেটা হচ্ছে ফ্রম দ্য ফেইলিউর টু আইডেন্টিফাই দ্য চেঞ্জেস অফ দ্য মার্কেট কন্ডিশন। এই যে এখনকার সময়ে আবার অনেক সময় দেখা যায় যে বিশেষ করে কুরবানি ঈদের সময় যে মার্কেটে কিন্তু ক্যাশ ফরম্যাটে মানির রিকোয়ারমেন্ট বা ডিমান্ডটা অনেক বেশি বেড়ে যায়। সেটাও কিন্তু ব্যাংকারকে বুঝতে হবে যে আমি দৈনন্দিন যে পরিমাণ মানে ক্যাশ উইথড্রল হয় আমার ঈদ বা বিভিন্ন রকমের অকেশনাল, যেটা মানে সোশ্যাল লোকেশন অথবা মানে ধর্মীয় অকেশন, যেটার কারণেই হোক, তখন কিন্তু মার্কেটে এক ধরনের ক্যাশ ফরম্যাটে বা লিকুইড মানির কিন্তু খুব বেশি ডিমান্ড থাকে। সেই পরিমাণ কিন্তু মেনটেন করে আমার ওই সময়টা ফিল করতে হবে। তাহলে এইটাও কিন্তু আমাকে বুঝতে হবে এজ এ ব্যাংকার হিসেবে, এই যে লিকুইডিটি রিস্ক আসলে কখন গেইন করে অথবা ব্যাংকে কখন লিকুইডিটি রিস্ক হয়। তাহলে এই জিনিসটা আমাদের জানলো। আমরা এই যে লিকুইডিটি রিস্ক, এটাকে কিভাবে আইডেন্টিফাই করবো এজ এ ব্যাংকার হিসেবে, এটা একটা কমন প্রশ্ন আমাদের কাছে থাকতে পারে যারা আমরা আসলে ব্যাংকে নবীন অথবা এই সেক্টরে কাজ না করি। তাদের কাছে একটা কমন প্রশ্ন তৈরি হতে পারে যে হাউ টু আইডেন্টিফাই দ্য লিকুইডিটি রিস্ক, হোয়েনেভার হিজ অ্যারাইজ, এবং হোয়াট আর দ্য সিমটম টু আইডেন্টিফাই দ্য রিস্ক। সেই জন্য আমরা যে ইন্ডিকেটর গুলোর কথা বলে থাকি, সেই ইন্ডিকেটর গুলো আপনাকে বিবেচনায় নিতে হবে যে আপনি যখন ক্রেডিট লিমিট দিচ্ছেন, সেই ক্রেডিট লিমিটের যদি ওভার এক্সটেনশন করেন, তাহলে সেই পরিমাণ সিচুয়েশন আপনার ব্যাংকে আছে কিনা এটা কিন্তু আপনাকে নিতে হবে। আমরা জানি যে আমরা 100 টাকা যদি ডিপোজিট কালেক্ট করি, কনভেনশনাল ব্যাংক গুলা তার 4 টাকা গড়ে প্লাস হচ্ছে সিআরআর হিসেবে এবং 13 টাকা হচ্ছে লেখে সেলার হিসেবে, এই মোট 17 টাকা কিন্তু তারা রেখে মোট 83% কিন্তু কি করে তারা সর্বোচ্চ ইনভেস্টমেন্ট করতে পারে। যেখানে ভাইরাস ইসলামী ব্যাংকগুলো সেখানে সর্বোচ্চ 92% করে থাকে, কনভেনশনাল ব্যাংক 83 ক্ষেত্রে সর্বোচ্চ 87 পর্যন্ত করার সুযোগ আছে। তার দাবি কিন্তু তাকে মেনটেন করতে হবে অ্যাজ এ লিকুইড মানি হিসেবে, তাকে ক্যাশ হিসেবে রাখা। এখন আপনি যে ইনভেস্টমেন্ট করলাম, সেই ইনভেস্টমেন্টের রেশিওটা যদি এই রেশিওটা যদি এক্সিড করে আপনার ক্রেডিট লিমিট, তাহলে কিন্তু আপনি একটা লিকুইড রিস্কের পড়ে যেতে পারেন। এরকম একটা বিষয় আপনাকে কিন্তু প্রিডিকশন করতে হবে। দ্বিতীয়ত হলো কনসেন্ট্রেশন অফ আইদার অ্যাসেটস অর লায়াবিলিটিস। অনেক সময় দেখা যায় যে ব্যাংক শুধু ডিপোজিট কালেক্ট করতেছে অথবা তার শুধু ইনভেস্টমেন্ট বাড়াইতেছে। ইনভেস্টমেন্ট যে বাড়াইতেছে, সেই ক্ষেত্রে ডিপোজিটের সাথে ইনভেস্টমেন্টের যে ম্যাচিংটা, সেই রিলেশনটাকে বিবেচনা না করে যদি যে কোনো একটা জিনিসের প্রতি যদি ফোকাস করে কনসেন্ট্রেশন দিয়ে থাকে, তখন কিন্তু বুঝেই নিতে হবে যে এই ব্যাংক লিকুইডিটি রিস্কের মধ্যে পড়তে যাচ্ছে বা পড়তে পারে। এই ইন্ডিকেশন কিন্তু আপনাকে বুঝতে হবে যে ব্যাংকার হিসেবে। এই কাজগুলো যদিও আমাদের আসলে সেন্ট্রাল পর্যায়ে ট্রেজারি ডিপার্টমেন্ট প্রতিটা ব্যাংকে করে থাকে, সেই জন্য আমরা যারা ফিল্ড অপারেশন আছে তারা হয়তো বুঝতে পারি না, বাট এই জিনিসটা কিন্তু ব্যাংকের জন্য, প্রত্যেক ব্যাংকের জন্য কিন্তু ভেরি সিগনিফিকেন্ট। এছাড়া ডেট্রিবিউট দ্য কোয়ালিটি অফ দ্য ক্রেডিট পোর্টফোলিও। আমি লোন দিলেন, লোনের কোনো রিকভার নেই, লোন আস্তে আস্তে ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে, সেই ক্লাসিফিকেশন হওয়ার কারণে কোনো রিকভারি না কারণে সেটা বিএল অথবা ডিএফ এর রূপান্তর হচ্ছে, তখন আস্তে আস্তে কি হবে, এই লোনগুলো যতই আপনার ব্লক হয়ে যাবে, ততই আপনার কি করবে, আপনার ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন আসবে না, বা ডিপোজিটার কিন্তু তার ম্যাচুরিটি ডেটে কিন্তু তার টাকা কিন্তু দিতে যাবে। তাহলে এই জায়গায় আপনি কিভাবে ইয়ে করবেন, সেই জন্য আপনার অ্যাসেট কোয়ালিটি মিনস হচ্ছে ক্রেডিটের পোর্টফোলিও কোয়ালিটিটাকে আপনাকে অবজার্ভ রাখতে হবে। এর কোয়ালিটি কোন দিকে যাচ্ছে। এই জন্য আমাদের প্রতি কোয়ার্টার এন্ডে কিন্তু আমরা সিএল যখন করি, তখন আমাদের সিএল পজিশনের সাথে কিন্তু বিবেচনায় নিতে হবে যে আমার অ্যাসেট কোয়ালিটি কোন দিকে টার্ন দিচ্ছে। এরপরে হচ্ছে কি র্যাপিড অ্যাসেট গ্রোথ ফান্ডেড বাই দা ভোলাটাইল লার্জার ডিপোজিট। অনেক বেশি পরিমাণে ভোলাটাইল ডিপোজিট নিয়ে আসা হলো, নিয়ে এসে অ্যাসেটকে বাড়ায় দেওয়া হলো, আমার ইনভেস্টমেন্টের সক্ষমতা বাড়ানো হলো, কিন্তু দেখা গেল যে এই এই যে একটা বাল্ক অ্যামাউন্টের অ্যাসেট আসছে, ডিপোজিট আছে, আবার পরের দিন সেই ডিপোজিটে চলে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমাকে বিবেচনা করা হয়। এই জন্য ব্যাংকের ট্রেজারি ডিপার্টমেন্টে কিন্তু তাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে
ডিপোজিটের ক্ষেত্রে তারা বাকেট সিস্টেম ফলো করে, আমরা একটু পরে দেখার চেষ্টা করব। এই বাকেটটা কিন্তু ইজ ইম্পর্টেন্ট। আমরা ডিপোজিটের মিক্সারের কথা বলে থাকি, এগুলোকে ওভারকাম করবার জন্য আমাকে শর্ট টার্ম, লং টার্ম, নো ইন্টারেস্ট, তারপরে হাই ইন্টারেস্ট, তারপরে মিডিয়াম ইন্টারেস্ট, তারপরে লো ইন্টারেস্ট, এগুলো যে বিভিন্ন রকমের ডিপোজিটের যে মিক্সার আমরা বলে থাকি, এই যে এইটা ইম্পর্টেন্ট ব্যাপার। যে আমার আমার যে ডিপোজিট, কিছু ডিপোজিট থাকবে যে লং টার্ম আমার কাছে নিতে আসবে না, আবার কিছু আসবে যে শর্ট টার্ম আমার কাছে আসবে। যারা শর্ট টার্মে আমার কাছে ডিপোজিট নেওয়ার জন্য তারা নিতে পারে, তাদেরকে আমরা ইন্টারেস্ট দেয় না, আমার লং টার্মে যাতে হাই ইন্টারেস্ট দিয়ে থাকে। এই বিষয়গুলোকে সমন্বয় করে কিন্তু এই লিকুইডিটি রিস্ক এর ইন্ডিকেশন আমি যখন বুঝতে পারবো, এভাবে কিন্তু আমাকে মেসেজ করতে হবে। লার্জ সাইজ অফ দ্য অফ ব্যালেন্স শিট এক্সপোজার, দেখা গেল যে আমরা যে অফ ব্যালেন্স শিট আইটেম বলতে ব্যাংকিং বিজনেস এর ক্ষেত্রে আমরা যে এলসি এবং ব্যাংক গ্যারান্টি বুঝে থাকি, এই দুইটা প্রোডাক্ট কি হয়, প্রিলিমিনারি একটা কন্টিনজেন্সি লায়াবিলিটি, এখানে কোনো ধরনের ফান্ড ইনভলভমেন্ট হয় না, বাট আফটার একটা সার্টেন পিরিয়ড অফ দ্য ম্যাচুরিটি ডেটে এটা কিন্তু হঠাৎ করে ফান্ডে রূপান্তর হতে পারে। সেই যদি লার্জ বা বাল্ক অ্যামাউন্ট আপনি এলসি দিয়ে ফেলছেন, কিন্তু ওইটার জন্য কোনো ক্যাপিটাল মেনটেন করছেন না, প্রভিশন মেনটেন করতে পারছেন না, একটা ম্যাচুরিটি ডেটে হঠাৎ করে আসে এই এলসি যখন পেমেন্ট দেওয়ার ডেট এসে গেছে, অথবা ব্যাংক গ্যারান্টি যদি কোনো ধরনের এনকেশমেন্টে ক্লেম এসে যায়, তখন এই ফান্ড আপনি কিভাবে ম্যানেজ করবেন? আপনি এটাকে বিবেচনা না করে আপনি ডিপোজিটের দৈনন্দিন যে কমিটমেন্টের যে রিকোয়ারমেন্ট সেটাকে রেখে বাদ বাকি আপনি ইনভেস্টমেন্ট করে ফেলছেন, হঠাৎ করে আপনার এগুলোকে ম্যাচুরিটি হয়ে গেল, এই ধরনের পেমেন্ট দিতে হলো, তখন এই ক্যাশটা আপনি কোথায় পাবেন? এই বিষয়গুলো কিন্তু আমাকে বিবেচনায় নিতে হয়। লার্জ অ্যামাউন্টের যে অফ ব্যালেন্স শিট আইটেম যদি কোনো ব্যাংকে থাকে, তাহলে আপনাকে একটু ভোলাটাইল ভাবে চিন্তা করতে হবে যে আমার এগুলো কিন্তু ম্যাচুরিটি পাবে, এবং হঠাৎ করে ক্লেম আসলে আমি এগুলোকে কিভাবে ওভারকাম করবো, এই বিষয় কিন্তু আমাকে বিবেচনা করতে হয়। তারপরে হচ্ছে কি ডেটিওরেটিং দ্য থার্ড পার্টি ইভালুয়েশন। আমরা অনেক সময় থার্ড পার্টির মানে মর্গেজ বা থার্ড পার্টি অ্যাসেট বা সিকিউরিটি দিয়ে আমরা কিন্তু কি করে থাকি, ওই লোন দিয়ে থাকি। সেই ক্ষেত্রে অনেক সময় নানান জটিলতার সৃষ্টি হয়, এবং এই লোনগুলো সাধারণত দেখা যায় যে রিকভারি ঠিক মতো হয় না, যার ফলে আমরা অনেক সময় আমাদের যে প্ল্যানিংটা থাকে সেই প্ল্যানিংটা সঠিকভাবে ফুলফিল হয় না। এটার কারণে কিন্তু আবার আমরা বিভিন্ন মানে আমরা লিকুইড রিস্ক এরকম করে যাই। এছাড়া হচ্ছে নেগেটিভ রেটিং অ্যাবাউট দ্য ব্যাংক অ্যান্ড নেগেটিভ পাবলিসিটি, যেটা অনেক সময় হয়ে থাকে। কোনো ব্যাংকের কোনো একটা রেটিং এ যদি ফল ডাউন হয়, সেটা যদি মিডিয়াতে যদি নেগেটিভলি পাবলিসিটি হয়, তখন কিন্তু মানে আমার বড় ডিপোজিটারদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, তারা হঠাৎ করে যে ডিপোজিট রেখেছে সেটাকে উইথড্র করার জন্য এক ধরনের তেজি হয়ে যায়, তখন কিন্তু ওই ব্যাংকটার জন্য একটা নেগেটিভ মানে ইন্ডিকেশন তৈরি হয়। সেজন্য আমাকে এই দিকেও আমাদেরকে যারা ম্যানেজমেন্টে আছে তাদেরকে আমাদের বিবেচনায় নিতে হবে যে আমার কোনো যে রেটিংটা হচ্ছে সেটা রেটিংটার জন্য কোনো নেগেটিভ রিফ্লেকশন না পড়ে, বা নেগেটিভ রিফ্লেকশন সামান্য হলেও এটা যেন মিডিয়েতে ভাবে নেগেটিভলি পাবলিসিটি না হয়, সেদিকেও কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে, এবং কনসার্ন অথরিটিকে সেই বিষয়টাকে আমাদের বিবেচনায় নিতে। আদারওয়াইজ কিন্তু একটা ব্যাংক হঠাৎ করে লিকুইড ক্রাইসিসে পড়ে যেতে পারে। বর্তমান সময় অনেকগুলো ব্যাংকের কিন্তু এরকম ঘটনা ঘটছে, অনেক ব্যাংকেরই হয়তো বা খুব খারাপ অবস্থায় আছে, আবার অনেক ব্যাংক দেখা গেছে যে তাদের কোনো একটা ইন্ডিকেশনে নেগেটিভ হওয়ার কারণে সেটা মিডিয়াতে অনেক বেশি ভাবে ভাইরাল হয়ে যায়, ফলাও হয়ে যায়, নেগেটিভ পাবলিসিটি হওয়ার কারণে ডিপোজিটার এসে যায়, ডিপোজিট আরো প্রয়োজন নাই কিন্তু সে ডিপোজিট হঠাৎ করে তুলতে চাচ্ছে, তখন ব্যাংক কিন্তু এই ওই পরিমাণ যদি লিকুইড মানি যদি মেনটেন না থাকে, তাহলে কিন্তু তার এই চেক গুলো অনার করতে পারবে না। যখনই একটা দুইটা চেক যখন অনার না করতে, পাবলিকের মধ্যে আরো প্যানিক তৈরি হয়ে যায়। এই বিষয়ে কিন্তু আমাদের যারা আমরা ম্যানেজমেন্টে থাকি ব্যাংকার হিসেবে তাদের এই বিবেচনাকে নিতে হবে। এরপরে হাই লেভেল অফ এনপিএস, অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএল যেটা হয়, এটা যদি খুব বেশি হয়ে যায়, অনেকগুলো ব্যাংকের অনেক বেশি, তার টোটাল ইনভেস্টমেন্টের 60-70% পর্যন্ত বর্তমানে কিন্তু নন পারফর্মিং অ্যাসেট হয়ে গেছে। এটা যখন মিডিয়াতে আসছে নেগেটিভ পাবলিসিটি, মানুষ ভয় পেয়ে যাচ্ছে, তার ডিপোজিট যা ছিল সেটা উইথড্র করার, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু বিবেচনায় নিতে হয় একটা ব্যাংক ম্যানেজমেন্টের বিষয়গুলো। তারপর পুর অ্যাসেট কোয়ালিটি ইজ ভেরি সিগনিফিকেন্ট। এই যে যেটা এনপিএল আমরা নন পারফর্মিং অ্যাসেট, সেটাই কিন্তু হচ্ছে পোর কোয়ালিটি আছে। যে অ্যাসেট থেকে আমাদের কি হয় না, কোনো ধরনের রিটার্ন আসে না। আমি 100 টাকা ইনভেস্টমেন্ট করছি, লোন দিছি, এখান থেকে আমি 10 টাকা বা 13 টাকা ইন্টারেস্ট পাবো বছর শেষে, কিন্তু বছর শেষে যদি এই লোন থেকে কোনো ধরনের ইনকাম যদি আমার কাছে না আসে, তাহলে এটিকে আমরা নন পারফর্মিং অ্যাসেট করি। এবং এটা কিন্তু একদিনই হয় না, গ্রাজুয়ালি এটা কিন্তু হয়ে থাকে। আগে প্রথমে এসএস হয়, ডিএফ হয়, বিএল হয়, তার আগে হচ্ছে এসএমএ হয়। এই বিষয়গুলা ওর কোয়ালিটি, অ্যাসেটের কোয়ালিটি যখন পরে দিকে যায়, তখন আমাদেরকে কনসার্ন হতে হবে এই লোনটাকে কিভাবে আরো পলিশ করে কোয়ালিটি অ্যাসেটে রূপান্তর করা যায়। তারপরে ডিপেন্ডেন্সি অন দা ফিউ হোলসেল ডিপোজিটার, অনেক সময় আমরা সার্টেন কিছু বিগ বিগ ডিপোজিটারের কাছ থেকে ডিপোজিট, কর্পোরেট ডিপোজিটের প্রতি যদি একদম বেশি ডিপেন্ডেন্সি হয়ে যায়, দেখা গেল একটা ব্যাংকের 1,000 কোটি টাকা টোটাল ডিপোজিট, তার মধ্যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে 800 কোটি টাকা তার ডিপোজিট আছে, তাহলে কি হলো, তার একটা একদম ডিপোজিটের উপরে তার ডিপেন্ডেন্সি ডিপেন্ড করে। উনি যদি কোনো কারণে এই 800 কোটি টাকা একদিন ওঠায় না, ওই ব্যাংক কিন্তু তার ডিপোজিটের জায়গায় একদিনে কিন্তু হঠাৎ করে কলাপসে পড়ে যাবে। এই জন্য কি করতে হবে, আমাকে
ছোট বড় মাঝারি অল্প বেশি সকল ধরনের ডিপোজিটারের মিক্সচারের উপর ডিপেন্ডেন্সিটা যতই বাড়াবে তার লিকুইড পজিশনটা ততই বেশি হেলদি হবে। এই বিষয়ে কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে। এরপরে লার্জ আনডান অফ দ্য লোন কমিটমেন্ট, আমি লোন দিলাম, লোনের কমিটমেন্ট আমি ফুলফিল করতে পারলাম না, আমি দিলাম সিসি লিমিট দিছি, বাট সিসি যে যখন চেক আসতেছে আমি সেটা বাউন্স করতে পারছি না। এই যে আমরা লিকুইডিটি যে রিস্কের কথা বললাম, যে ইন্ডিকেটর গুলো দিয়ে বুঝলাম, বোঝার পরে আসলে আমাদের এতে কি কি টুলস আমরা ব্যবহার, আমরা তাত্ত্বিক ভাবে বললাম যে এই বিষয়গুলো যখন আমার অপারেশনের মধ্যে ঘটে যায়, এই ইন্ডিকেশন দেখলে আপনাকে অ্যালার্ম হতে হবে যে আমি লিকুইডিটি রিস্কে পড়তে যাচ্ছি। ব্যাংকার হিসেবে এটা আপনাকে প্রিডিকশন করতে হবে। এখন কথা হলো যে এটা কিভাবে আপনি মেজার করবেন, এই টুলস গুলো কি, কিভাবে আপনার লিকুইডিটি রিস্কটাকে মেজারমেন্ট করবেন, সেইখানে আমি এখানে কয়েকটা 9টা টুলস এর কথা বলছি। এই 9টা টুলস হচ্ছে লিকুইডিটি কাভারেজ রেশিও, নেট স্টেবল ফান্ডিং রেশিও, লিভারেজ রেশিও, অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও, ম্যাক্সিমাম কিউমুলেটিভ আউটফ্লো রেশিও, মিডিয়াম টার্ম ফান্ডিং রেশিও, তারপরে হোলসেল বরোইং গাইডলাইন, আর একটা কমিটমেন্ট, এবং ফাইনাল হচ্ছে স্ট্রাকচারাল লিকুইডিটি প্রোফাইল। এই 9টা মানে টুলস এর মধ্যে আমরা আজকের আলোচনা করতে আসি স্ট্রাকচারাল লিকুইডিটি প্রোফাইল। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে স্ট্রাকচারাল লিকুইডিটি প্রোফাইল জিনিসটা কি। আমরা আগেই বলে ফেলছি যে আমার কি হয়, ডিপোজিট কিন্তু আমার আসে, আমরা অ্যাসেট মানে ইনফ্লো হয়, অ্যাসেট আউটফ্লো হয়। আমি ডিপোজিটার থেকে যখন ডিপোজিট কালেক্ট করি তার মানে আমার ব্যাংকের চ্যানেলে ক্যাশ ইনফ্লো হয়। আমি যখন একটা চেক দিয়ে কালেকশন করি, আমার ভিতরে চেক মানে ক্যাশ মানি চলে আসে, এটাকে ক্যাশ ইনফ্লো বলে, অর্থাৎ অ্যাসেটের ইনফ্লো। আবার আমার কাছে অনেক ধরনের চেক বিভিন্ন জায়গা থেকে প্রেজেন্ট হয়, আমাকে সেগুলো পেমেন্ট দিতে হয়। এটা যখন আমার ব্যাংক থেকে টাকা বের হয়ে যায় তখন আমরা এটাকে বলে থাকি আউটফ্লো, যখন আমাদের ভিতরে আসে তখন আমরা বলে থাকি ইনফ্লো। আমরা এখানে একটা গ্রাফিক্স দেখাচ্ছি যে এটা যদি একটা স্টেট লাইন হয়, একটা ব্যাংকের টোটাল অ্যাসেটের যদি স্টেট লাইন হয় যে এই পরিমাণ অ্যাসেট থাকলে সেই ব্যাংকটা মোটামুটি চলবে। প্রতিদিন তার ম্যানেজমেন্ট অপারেশন করবার জন্য এই যে আমরা একটা সরল রৈখিক রেখা নিয়েছি, এই পরিমাণ তার ক্যাশ দরকার, লিকুইড মানির দরকার। কখনো কখনো এর থেকে মানি বেশি হয়ে যায়, অর্থাৎ ক্যাশ অনেক বেশি মানে ইনফ্লো হয়, ক্যাশ ভিতরে আসে, আমরা ডিপোজিট হিসেবে কালেক্ট করে থাকি, অন্য ব্যাংক থেকে আমাদের বরোইং করে আমরা আসি, আমরা একটা গ্রাফিক আমরা স্টেটমেন্ট আকারে দেখাবো। আবার দেখা যায় যে পরক্ষণই ডিপোজিটের আমাদের এখানে শর্টেজ হয়। তাহলে আমাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কখনো ডিপোজিট থাকতে পারে, আবার কখনো কখনো আমাদের লিকুইড মানি প্রয়োজনের তুলনায় শর্টও থাকতে পারে। এই যে আমরা একটা গ্রাফিক্যাল জায়গাটা দিছি, ব্যাংক সবসময় চার তার যে পরিমাণ লিকুইড মানি তার দৈনন্দিন রিকোয়ারমেন্ট ফুলফিল করবার জন্য প্রয়োজন, অতটুকু রেখে বাদ বাকি সে ইনভেস্টমেন্টে যাবে। এই যে এই প্রয়োজনীয় রিকোয়ারমেন্টের তুলনায় কখনো কখনো যদি ডিপোজিট বা ক্যাশ মানি বা লিকুইড মানির পরিমাণটা বেড়ে যায়, তাকে আমরা বলে থাকি হচ্ছে পজিটিভ গ্যাপ। আর যদি প্রয়োজনের থেকে যদি রিকোয়ারমেন্টটা থেকে যদি আমার শর্টেজ থাকে, তাহলে সেটাকে বলে থাকি আমরা নেগেটিভ গ্যাপ। এই পজিটিভ গ্যাপ এবং নেগেটিভ গ্যাপের মধ্যে সমন্বয় করেই আমরা কিন্তু ব্যাংকাররা ব্যাংকিং বিজনেস অথবা ট্রেজারিতে আমরা ফান্ড ম্যানেজমেন্ট করে থাকি। এই জন্য এইটা যেভাবে আমরা মানে প্রোফাইলিং করি, যেভাবে আমরা এটাকে মানে স্টেটমেন্ট আকারে এটা তৈরি করে থাকি, এই চিত্রটা চিত্রায়িত করার জন্য সেটিকে আমরা স্ট্রাকচারাল লিকুইডিটি প্রোফাইল বলে থাকি। আমরা পরে একটা গ্রাফিক্যাল জায়গা থেকে আমরা দেখবো লিকুইডিটি প্রোফাইল ইজ এ স্ন্যাপশট অফ দ্য ব্যাংকস ওভারঅল লিকুইডিটি পজিশন। একটা ব্যাংক তার কত পরিমাণ সাপ্লাস মানে মানে লিকুইড আছে অথবা কতটুকু ডেফিসিট আছে, এই যে পজিশন, এই লিকুইড পজিশনের ওভারঅল চিত্রটাই হচ্ছে লিকুইডিটি প্রোফাইল। এটা যখন একটা স্ট্রাকচারাল ফরম্যাটে আমরা যখন এটা প্রেজেন্ট করি, সেটাকে আমরা বলে থাকি স্ট্রাকচারাল লিকুইডিটি প্রোফাইল। এটা আমরা ডিফারেন্ট টাইম বাকেটস, আমি আগে আলোচনা করছি বাকেট জিনিসটা আবারও একটু বলবো পরে, আমরা ইন ডিফারেন্ট টাইম বাকেটস এটাকে বিবেচনা করে আমরা একটা স্ট্রাকচারাল লিকুইডিটি স্টেটমেন্ট তৈরি করে থাকি, যেটাকে আমরা liquidity profile বলে থাকি। Structural liquidity profile of a bank provides information regarding maturity transformation of assets and liabilities in the simple manner। যেটা আমরা বলছি অ্যাসেট অথবা লায়াবিলিটি যে ম্যাচুরিটি, সেই ম্যাচুরিটি গ্যাপ দিয়ে কিন্তু আমরা এটাকে কিন্তু আমরা মেজারমেন্ট করে থাকি। যখন যদি নেগেটিভ প্রোফাইল গ্যাপ তৈরি হয়, নেগেটিভ অর্থাৎ ডিপোজিটের যদি ঘাটতি থাকে তার রিকোয়ারমেন্ট তুলনায়, সেটাকে আমরা নেগেটিভ লিকুইডিটি গ্যাপ বলে থাকি। যদি এরকম সিচুয়েশন এক্সিস্ট করে, it are derived by considering asset and liability both in local or foreign currency may taken a preliminary signal, এটা একটা preliminary signal যে for the need of the maturity adjustment of the asset and liability different time buckets এ আপনাকে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যখনই দেখবেন যে আপনার লিকুইডের সারপ্লাস আছে, আপনার তখনই করতে হবে কি ইনভেস্টমেন্ট বাড়ায় দিতে, আপনি তখন বিভিন্ন রকম শর্ট টার্ম ইনভেস্টমেন্টে যাবেন।
আবার যদি দেখা যায় যে আপনার যে পরিমাণ লিকুইডিটি রিকোয়ারমেন্ট তার থেকে আপনার কম পরিমাণ আপনার কাছে মজুদ আছে, তখন আপনাকে কিন্তু শর্ট টার্ম বিভিন্ন জায়গা থেকে আপনাকে বড় করে এই মানে ব্যালান্সিং বা রিকোয়ারমেন্ট পজিশনে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। তার মানে এই যে গ্যাপ, এই যে আমরা চিত্রটা দেখাইছি, এইটাকে যে প্রেজেন্টেশনটা করি, যে যে স্টেটমেন্টের মাধ্যমে, সেটি আমাদের স্ট্রাকচারাল লিকুইডিটি প্রোফাইল। আমরা এটাকে আরো একটু ক্লিয়ার করতে পারবো, যেটা আমরা একটু আগে বলার চেষ্টা করলাম, যে যখন আমাদের স্ট্রাকচারাল লিকুইডিটি প্রোফাইলকে আমরা যখন এক্সপ্লেইন করি, তখন আমরা যে জিনিসটার দিকে ফোকাস করি যে কিভাবে একটা ব্যাংক অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তার অ্যাসেট এবং তার লায়াবিলিটিকে তার বিভিন্ন টার্মস এর ম্যাচুরিটি ভিত্তিতে ম্যাচিংটা করবে। সেই ম্যাচিং করার জন্য তাকে একটা কি করতে হয়, একটা মেজারমেন্ট টুল ব্যবহার করতে হয়। সেই টুলের ক্ষেত্রে আমাদের লিকুইডিটি প্রোফাইল টুলটাকে বেশি কাজ দেয়, হেল্প করে টু অ্যাসেস দ্য রিস্ক অফ দ্য ব্যাংকস ব্যালেন্স শিট ডিউ টু দ্য ম্যাচুরিটি ট্রান্সফরমেশন, আর দ্য শর্ট টার্ম লিকুইডিটি লায়াবিলিটি ফান্ড অথবা লং টার্ম যে লিকুইড অ্যাসেট আছে, তাদের মধ্যে যে মিসম্যাচ, এই মিসম্যাচ দেখেই কিন্তু আপনার লিকুইডিটি রিস্ক থেকে আইডেন্টিফাই করে। আমি একটু আগে যেটা দেখালাম, যে আমার এই পরিমাণ টাকার দরকার দৈনন্দিন ফিল করার জন্য, এর থেকে দেখা গেল যে অ্যাসেট অনেক বেশি। আবার হতে পারে যে উল্টে আমার অ্যাসেট, আমার ক্যাশ বা লিকুইড মানি অনেক কম আছে। এই যে কম অথবা এই যে বেশি প্রয়োজনের তুলনায়, এটাকে আমরা মিসম্যাচ বলে থাকি। যখন আমার শর্ট থাকে তখন আমি অন্য জায়গা থেকে কালেক্ট করে এটাকে অ্যাডজাস্ট করি, যখন আমার এক্সেস থাকে তখন আমি অন্যকে ধার দেওয়ার মাধ্যমে, ইনভেস্টমেন্ট করার মাধ্যমে আমরা সেটাকে, আমি তো আগেই বলছি, আমি অতিরিক্ত যদি আইডেল যদি লিকুইড মানি রেখে দেই, তাহলে আমার যেমন আমি প্রফিট থেকে মানে বঞ্চিত হব, আমার লস হয়ে যাবে। আবার যদি আমি লাভের আশায় যদি বেশি পরিমাণ ইনভেস্টমেন্ট করে থাকি, আমার প্রয়োজনের থেকে যদি লিকুইড মানি কম থাকে, তখন গ্রাহক যখন আমার কাছে তার যে ডিমান্ড, তার যে টাকা উইথড্র করবার যে চাহিদা, অথবা ক্রেডিটের লিমিট দিছি, ক্রেডিট যখন নিতে আসবে, আমি যখন এই কমিটমেন্ট গুলোকে ফেল করবো, তখন কিন্তু আমি রেপুটেশনাল দিকে পড়ে যাবো। এই দুইটার বিষয়কে সমন্বয় করার জন্য এই মিস ম্যাচের যে বিষয় অ্যাসেট এবং লায়াবিলিটি, সেটাই হচ্ছে এই লিকুইডিটি স্ট্রাকচারাল প্রোফাইলের ক্ষেত্রে বলে ইম্পর্টেন্ট টুলস হিসেবে এটা কাজ করে থাকে। আমরা এটা দেখার চেষ্টা করলাম। এই যে আমরা গ্রাফের কথা বললাম, এই গ্রাফের যে প্রভাবল যে রিফ্লেকশন, কখনো সারপ্লাস হয়, কখনো আমাদের ডেফিসিট হয়। আমরা একটু আগে দেখাচ্ছি, এখানে আমাদের সারপ্লাস, এই জায়গায় আমাদের যে প্রয়োজন তার থেকে অনেক বেশি আছে, এটা সারপ্লাস ডিপোজিট। আবার এখানে কিন্তু আমার অনেক কম আছে, এটা নেগেটিভ। এটা হলে নেগেটিভ, এটা হলে আমাদের প্লাস। উপরে দেখে যদি আমরা প্লাস ধরি, নিচের দিকে মাইনাস ধরি, মানে ঘাটতি ধরি, ডেফিসিট ধরি, তাহলে আমাদের এই যে বিষয়গুলো, এটাকে সমন্বয় করাটা হচ্ছে আমাদের আমাদের এই স্ট্রাকচারাল লিকুইডিটি মূল উদ্দেশ্য। তাহলে আমরা এটা বোঝাতে পারলাম স্ট্রাকচারাল প্রোফাইলের ক্ষেত্রে যে বিষয়গুলোকে বিবেচনা করতে হয়, যে প্যারামিটার গুলো থাকে। একটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, যেটা আমাদের কল মানি বাকেট, একদিনের জন্য যে ডিপোজিট গুলো আমরা কালেক্ট করি, আমরা যখন ডিপোজিট নেই, কারো থেকে ধার করি, একদিনের মধ্যে যদি পরিশোধ করার কমিটমেন্ট থাকে, অথবা আমি যদি কাউকে ধার দিই, একদিনের মধ্যে ওখান থেকে আমার কাছে যদি ফিরে আসে, এগুলোকে আমরা বলে থাকি কল মানি বাকেট, অর্থাৎ ডে ওয়ান বাকেট, একদিনের বাকেটে এরা থাকবে। আর এক্ষেত্রে আমাদের যদি আমরা অন্যের থেকে যদি আমার কাছে যদি ফান্ড আসে, তাহলে এটা আমরা করে থাকি অ্যাসেট ইনফ্লো। বাংলাদেশ ব্যাংকের সাথে যে ব্যালেন্স আছে, এটা আমার কাছে টিনফ্লো, অথবা ব্যালেন্স উইথ সেটা লোকাল কারেন্সি হতে পারে, ফরেন কারেন্সি, অথবা আমি দেখেছি গভর্নমেন্ট বিভিন্ন সিকিউরিটি ইনভেস্টমেন্ট করে রাখছি, যে কোনো সময় আমরা সিকিউরিটি পরিবর্তে, যেমন ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, গভর্নমেন্টের আদার যে বিভিন্ন রকমের বন্ড আছে, ওই ধরনের বন্ড, এগুলো আমি কিন্তু যে কোনো সময় এটাকে সেল করে আমি আবার টাকাটা পেতে পারি আমাদের প্রয়োজনের সময়। এগুলোর জন্য এগুলো হচ্ছে আমাদের ক্যাশ ইনফ্লো ক্যাটাগরিতে পড়ে। তবে অন্য ব্যাংকে যদি আমার কোনো ধরনের লেন্ডিং করা থাকে কল মানি মার্কেটে, অথবা বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট, যদি আমরা শেয়ারে আমরা যে ইনভেস্ট করে রাখি, আমরা যে লোন গুলো খেয়ে থাকি, সেটা দিয়েও হচ্ছে আমাদের ওখান থেকে রিটার্ন আসে, ওগুলোকে ইনফ্লোর মধ্যে পড়ে থাকে। বিল পারচেজ ডিসকাউন্ট, রিজার্ভ যেটা আমরা রিপো মেনটেন করে থাকি, রিভার্স রিপো থাকে। তারপরে ফিক্সড অ্যাসেট ইনক্লুশন, প্রিমিজের ফিক্সার অ্যাসেট আমাদের থাকে না, ল্যান্ড বিল্ডিং, এগুলা, এই ধরনের বিষয়গুলো আমাদের হচ্ছে অ্যাসেট ইনফ্লোর মধ্যে পড়ে। অ্যাসেট আউটফ্লো যেগুলো আমরা লাইবিলিটি ক্যাটাগরিতে ফেলে থাকি, যেটা আমাদের ক্যাপিটাল অথবা রিজার্ভ, তারপরে ডিমান্ড ডিপোজিট, টাইম ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, বিল পেয়েবল, রিপো, তারপরে রিভার্স রিপো, যেগুলো আমাদের অন্য ব্যাংকের সাথে আছে। আমি বাংলাদেশ ব্যাংক থেকে যদি বড় করে থাকি, অন্য ব্যাংক থেকে যদি আমরা বড় করে থাকি, কল মানি মার্কেটে শর্ট টার্ম নোটিশ আমরা যদি নিয়ে থাকি, অফ ব্যালেন্স শিট আইটেম, যেমন আমাদের লেটার অফ ক্রেডিট, আদার যে গ্যারান্টি, অথবা আদার যে অফ ব্যালেন্স শিট আইটেম আছে সেগুলা, তারপরে বাংলাদেশ ব্যাংকের যে ফরেন এবং লোকাল কারেন্সিতে যে মাস্টার অ্যাকাউন্ট মেনটেন হয়, এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য। আমরা এখানে একটা তাত্ত্বিক ভাবে কোন একটা ব্যাংকের 30 জনের একটা যদি প্রোফাইল লিকুইড, একটা হচ্ছে কল ওভারনাইট, অর্থাৎ একদিনের মধ্যে আমি যে টাকাটা মানে নিছি অথবা কাউকে দিছি, একদিনের মধ্যে সেটা সেটেল হবে, সেটা হলে কল কল মানি মার্কেটে, যেটাকে আমরা ওভারনাইট বলে থাকি। আবার আছে হচ্ছে আপনার কি 2 থেকে 7 ডেজ বাকেট, 8 থেকে 1 মান্থ বাকেট, 8 ডেজ থেকে 1 মান্থ বাকেট, 1 থেকে 3 মান্থ বাকেট, 3 থেকে 12 মান্থ বাকেট আছে, 1 ইয়ার থেকে 5 ইয়ার্স বাকেট আছে, 5 ইয়ার্স এর উপরে কিছু বাকেট, এগুলো যে বিভিন্ন রকমের বন্টনের বিষয় থাকে, সেগুলো বিভিন্ন ডেটে একটা ব্যাংকের
কল মানিতে কোটি টাকায় 525 কোটি টাকা আছে। আমাদের 2 থেকে 0 বাফেটে 0, 8 থেকে হচ্ছে 1 মান্থে 0, এরকম করে টোটালি হচ্ছে এখানে আমাদের এই ক্যাশ ইন হ্যান্ড ফরম্যাটে আছে 525 কোটি টাকা। বাংলাদেশ ব্যালেন্স উইথ দ্য বাংলাদেশ ব্যাংকের সাথে লোকাল কারেন্সিতে আসে হচ্ছে 67 কোটি টাকা। আর মোর দেন বড় লং টার্ম ইনভেস্টমেন্ট যেটা 5 ইয়ার্স এর উপরে, সেখানে আছে প্রায় আমাদের 2147 কোটি টাকা। 2147 কোটি টাকা টোটালি আমাদের 2214 কোটি টাকা কিন্তু এখানে আছে। এরকম একটা স্ট্রাকচার আমাদের ব্যালেন্স উইথ বাংলাদেশ ব্যাংক ফরেন কারেন্সি থেকে এটা নাই। তারপরে ব্যালেন্স উইথ দা আদার ব্যাংকের সাথে একটা ফিগার আছে বিভিন্ন বাকেটে। মানি অ্যাট এ কল, যেটা আমরা কল মানি মার্কেট বলে থাকি, এখানে ওভারনাইটে যেটা সেটেল হবে সেখানে 295 কোটি টাকা আমাদের কি আছে, ক্যাশ ইনফ্লো। তার মানে আমরা এখান থেকে নিচ্ছি, এখানে আমাদের ক্যাশ আসছে। আমরা গভর্নমেন্ট সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট করছি, তাহলে আদার সিকিউরিটি ইনভেস্টমেন্ট করা আছে, লোন অ্যাডভান্স দেওয়া আছে ফিগার, বিল পারচেস করছে, ডিসকাউন্টিং করছে, সেখানে এত টাকা, রিজার্ভ রিপো আছে, তারপরে রিপো, রিভার্স রিপো, ফিক্সড যেটা আমরা একটু আগে বললাম, আদার অ্যাসেট, এটা সব মিলে আমাদের টোটাল ক্যাশ যে অ্যাসেট ইনফ্লো সেটার ফিগার এখানে বিভিন্ন বাকেটে আমাদের দিয়ে গ্র্যান্ড টোটাল হচ্ছে আমাদের 48,919 কোটি টাকা একটা ব্যাংকের ধরে টোটাল ক্যাশ ইনফ্লো। এরপরে ক্যাশ আউটফ্লো, যেটা বরোইং ফ্রম বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে আমরা বিভিন্ন রকমের যে রিফাইন্যান্স স্কিম এর আওতায় যে কি পেয়ে থাকি, মানে টাকাগুলো পেয়ে থাকি, সেটা ওভারনাইটে আমাদের আছে 6,29,00,000 টাকা। তারপরে রিপো হিসেবে আছে 1303 কোটি টাকা। রিপো উইথ আদার্স ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে আছে বা আদার্স ব্যাংকের সাথে নাই। বরোইং ফ্রম আদার ব্যাংক থেকে বড় করছে এই টাকা। কল মানি মার্কেট থেকে নোয়া বেছে এত টাকা। ডিমান্ড ডিপোজিট আছে এত টাকা। সেভিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, বিলস পেয়েবল, প্রভিশন, ক্যাপিটাল, এই টোটাল মিলে টোটাল ক্যাশ আউটফ্লো হচ্ছে আমাদের। লায়াবিলিটিস আউটফ্লো হচ্ছে আমাদের, তাহলে এই চিত্রটা দেওয়া আছে। টোটাল গ্র্যান্ড টোটাল হচ্ছে 47,143 কোটি টাকা। আগে পয়সা 48,919 কোটি টাকা, আর এখন হলে 47,143 কোটি টাকা। তাহলে ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো দুটো ফিগার আমরা পাইলাম। অ্যাসেট আউটফ্লোর মধ্যে আরেকটা ফিগার আছে আমাদের, সেটা হচ্ছে যে অফ ব্যালেন্স শিট আইটেম, আমাদের ব্যাংক গ্যারান্টি, সেটা কল এলসি অথবা গ্যারান্টি ফরম্যাটে, অথবা নেট যেটা মার্জিন হিসেবে কল মানিতে ওভারনাইটে এত আছে। এই বিভিন্ন স্ল্যাবে বাকেটে আমাদের এই ফিগার দেওয়া আছে, আদার অফ ব্যালেন্স শিটে দেওয়া আছে। এইভাবে এসে আমরা টোটাল যে মিসম্যাচ, সেই টোটাল মিসম্যাচে আমরা দেখলাম ফিগার গুলা। এই হলো আমাদের এই পর্যন্ত আমাদের -1 ইয়ার এবং মোর দেন এত আমাদের প্লাস আছে। তাহলে কিউমুলেটিভ যদি এটা আমরা করি, তাহলে আমাদের টোটাল কল মানিতে আমাদের যে মিসম্যাচটা হচ্ছে, আমাদের যে ঘাটতি আছে, যে প্রয়োজনীয়তার তুলনায় এখানে ছিল আমাদের কি 2500 কোটি টাকা, না 2584 কোটি টাকা। এখানে আমরা সেটাতে দেখলাম যে আমাদের টোটাল আউটপুট হচ্ছে 3600 কোটি টাকা। আমরা শুধু একটাই যদি বলি, ওভারনাইট বাকেটে যদি আমরা আসি, আবার এখান থেকে আমাদের অফ ব্যালেন্স শিটে পাইলাম আরো একটু বেশি, 132, 56 সব মিলে যদি এটা যোগ করি 36, আর হলে আমাদের এখানে 200, 3800 কোটি টাকা। আমার ওখানে ছিল হলো 2500 কোটি টাকা। এই দুটো আমি যদি মাইনাস করি, তাহলে দেখা যায় যে আমাদের নেগেটিভ মিসম্যাচ কিন্তু এখানে হয়ে গেছে। এরকম প্রত্যেকটা বাকেটে দেখা যাবে যে আমাদের যে অ্যাসেটের যে আউটফ্লো এবং অ্যাসেটের যে ইনফ্লো, দুইটার মধ্যে অ্যাসেট আউটফ্লোটা বেশি। তার মানে আমাদের আমার লিকুইড পজিশনটা হচ্ছে লিখে নেগেটিভ আছে। এটাকে যদি আমি কিউমুলেটিভ করি, কিউমুলেটিভ হবে কল মানির সাথে যোগ হবে পরের 2 থেকে 7 ডেজ, এভাবে যদি আমরা কিউমুলেট করে পেয়ে যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের টোটাল সিচুয়েশনটা দাঁড়ায় হচ্ছে যে আমরা এখানে নেগেটিভ মিসম্যাচটা করছে। তখন আমাদের কি করবে, তাৎক্ষণিকভাবে আমাদের লিকুইড থেকে ক্রাইসিস থেকে বা বিল্ড আপ করবার জন্য আমাদেরকে শর্ট টার্ম বিভিন্ন বড়ইংটা বাড়াই দিতে হবে। অর্থাৎ ক্যাশ ইনফ্লোটা আমাকে বাড়াতে হবে, ক্যাশ আউটফ্লো এখানে বেশি হয়ে গেছে। এরপরে এই দুইটার আসপেক্টে আমরা যে এমটিএফ এবং এমসিও ভ্যালু গুলো এখান থেকে বের করতে পারি। এই বের করে আমরা স্ট্রাকচারাল লিকুইডিটি প্রোফাইলের স্টেটমেন্ট গুলো কিন্তু আমরা সেন্টারে পাঠাই। এখানে আমরা যে কথাটা বলার চেষ্টা করলাম, যে এই যে আমরা দুইটার মাইনাস প্লাস করলাম, এইটা কিভাবে করলাম। আমরা এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে সারপ্লাস অফ লিকুইডিটি ফ্লোয়িং ইনটু দ্য ফিনান্সিয়াল ফার্ম, যেটা ভিতরে আমার প্রবেশ করে, সেটাকে আমরা ইয়া করতেছি, আমাদের সাপ্লাইস অফ লিকুইডিটি বলছি। এই সাপ্লাই লিকুইডিটি থেকে ডিমান্ড লিকুইডিটি বিয়োগ করলে যদি প্লাস হয়, তাহলে আমরা এটাকে নেট লিকুইডিটি পজিশন সারপ্লাস বলে থাকি। আর যদি মাইনাস হয়, ডিমান্ড যদি বেশি থাকে সাপ্লাইয়ের তুলনায়, তখন আমাদেরকে নেগেটিভ গ্যাপ বলে থাকি। এই নেগেটিভ গ্যাপ অথবা সারপ্লাস গ্যাপ, এই দুইটার উপরে কিন্তু নেট লিকুইডিটি পজিশনটা আইডেন্টিফাই করা হয়। এবং এখান থেকেই যারা আমাদের ট্রেজারিতে আমরা কাজ করি, তখন আমরা ডিসিশন মেক করি যে আমরা ইনভেস্টমেন্টে যাব নাকি আমরা আমরা ডিপোজিট কালেকশন বা বড়োইং এর দিকে যাব। এটা ডিপেন্ড করে আমার যে ইকুয়েশনের মাধ্যমে, সেই ইকুয়েশনটা হচ্ছে সারপ্লাস সারপ্লাস লিকুইডিটি পজিশন বিয়োগ হচ্ছে ডিমান্ড লিকুইডিটি পজিশন। সারপ্লাস লিকুইডিটি, সাপ্লাইজ অফ লিকুইডিটি পজিশন যদি
যদি সাপ্লাইজ অফ লিকুইডিটি পজিশন আর ডিমান্ড অফ লিকুইডিটি পজিশনের থেকে যদি বেশি হয়, তাহলে এটাকে আমরা বলে থাকি সারপ্লাস মিসম্যাচ, অর্থাৎ পজিটিভ নেট পজিশন, অর্থাৎ এটাকে আমরা পজিটিভ গ্যাপ বলে থাকি। আর উল্টে যদি হয় যে আমাদের এই সারপ্লাস সাপ্লাই অফ লিকুইডিটি ডিমান্ড লিকুইডিটির চেয়ে যদি কম, ডিমান্ড লিকুইডিটির চেয়ে যদি কম হয়, তখন আমাদের এইটাই হয় হচ্ছে ডেফিসিট। তখন আমাদেরকে এটা ডেফিসিট নির্ধারণ করতে হয়, নেগেটিভ গ্যাপ বলে থাকি। তখন আমাকে কিন্তু আবার ফান্ড কালেকশনের দিকে আমাকে তখন মনোনিবেশ করতে হয়। এই দুইটা দিয়েই লিকুইড পজিশন আমরা আইডেন্টিফাই করি, যেটা স্ট্রাকচারাল লিকুইডিটি প্রোফাইলের মাধ্যমে আমরা বুঝতে পারি। এইভাবেই আমরা ট্রেজারি ফাংশন অর্থাৎ ফান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে যে ব্যাংকের যে মূল বিজনেসের যে কি জোন বা চালিকা শক্তি, সেটা আমরা মেনটেন করে থাকি। সব ভালো থাকবেন। আজকের এই পর্যন্ত, পর অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো।